নতুন বছরে প্রতি রবিবার দেখুন, জানুন সত্য রামায়ণ, যা এখনো কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। একসময় এই সত্য রামায়ণ আদালতের নির্দেশে নিষিদ্ধ ঘোষিত হয়েছিল। পরে সে নির্দেশ উঠে যায়। কেন? তবে কি আদালত এই সত্য রামায়ণকে মান্যতা দিয়েছিল? দশরথের কি আরও 350 জন স্ত্রী ছিল? ঋষ্যশৃঙ্গ মুনি কি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের পিতা? দেবী সরস্বতী কি কৈকেয়ীর দাসী মন্থরা? নারদের অভিশাপেই কি বিষ্ণুর মর্তে রাম হয়ে জন্মগ্রহণ? সীতা কি সম্মতি দিয়ে রাবণের সঙ্গে লঙ্কায় যান? রাম কি লক্ষ্মণকে হত্যা করতে চেয়েছিলেন? এমন অনেক অজানা তথ্য জানতে দেখুন সত্য রামায়ণ দিগদর্শন চ্যানেলে। প্রতি রবিবার রাত 10টায় প্রকাশিত হবে। লগ ইন করুন, সাবস্ক্রাইব, বেল আইকন ছুঁয়ে গ্রাহক হন। The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability, or completeness of this information. মহাকুম্ভের মেলাতেই একদিন আরএসএস রাম জন্মভূমি প্রতিষ্ঠার দাবি তুলেছিল। জন্মলগ্নে 1925 সালে ভারতকে হিন্দু রাষ্ট্র গঠনের যে সংকল্প নিয়েছিল আরএসএস ও তাদের সহযোগী হিন্দুত্ববাদী সংগঠনগুলি, তার প্রাথমিক ধাপ তারা অতিক্রম করেছে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত করে। পর্যায়ক্রমে রাম মন্দির নির্মাণ, নতুন হিন্দুত্বের ধাঁচে সংসদ ভবন নির্মাণ, সর্বোপরি এক দেশ এক আইন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এগিয়ে চলেছে। জয় সিয়ারাম ধ্বনি বদলে এখন হিন্দুত্ববাদীদের স্লোগান জয় শ্রীরাম। কিন্তু জয় শ্রীরাম ধ্বনির পেছনে যে সূত্রটি কাজ করছে তা হলো রামায়ণ। কিন্তু সত্যি কি আমাদের রামায়ণের কাহিনী সম্পর্কে অবহিত করা হয়েছে? মূল রচয়িতা হিসেবে আমাদের কাছে যে নামটি পরিচিত, সেই বাল্মীকি রচিত রামায়ণ কি আমরা সত্যিই জেনেছি? না। উত্তর পশ্চিম ভারতে গোবলয়ে যে রামায়ণ প্রতিষ্ঠিত, তার রচয়িতা তুলসী দাস। সময়টা 1574 খ্রিস্টাব্দ। ঐতিহাসিকদের তথ্য, এই রামায়ণ গ্রন্থের প্রাথমিক রচনা খ্রিস্টপূর্ব 7ম থেকে 5ম শতাব্দী পর্যন্ত লিখিত হয়েছে। মূল রামায়ণ কোন ভাষায়? স্পষ্ট উত্তর নেই। বলা হয় সংস্কৃত, কিন্তু সেই প্রাচীন যুগে কি সংস্কৃত ছিল? হিন্দুত্ববাদীরা মানতে না চাইলেও ঐতিহাসিকদের একাংশ বলছেন সংস্কৃতের প্রাচীন আত্মীয় ভাষা আদি ইরানীয় পার্সি ও অ্যাভেস্তান ভাষার একটি সংমিশ্রণ। কেউ বলছেন ইউরেশিয়ান স্ট্রেপ অর্থাৎ ইউরোপ ও রাশিয়া থেকে এই ভাষা মিলেছিল, যা থেকে বৈদিক ভাষার সৃষ্টি। সেই বৈদিক ভাষা থেকেই সংস্কৃত, ফরাসি, অস্ট্রিক ও পালি ভাষার উৎপত্তি। কিন্তু প্রাচীন শিলালিপি অস্ট্রিক ও পালিতে মিললেও অতি প্রাচীন কোনো শিলালিপি কিন্তু সংস্কৃত ভাষায় মেলেনি। তাহলে প্রথম রামায়ণ রচয়িতা বাল্মীকি কোন ভাষায় রামায়ণ রচনা করেছিলেন? বাল্মীকির অস্তিত্ব কি ঐতিহাসিকরা খুঁজে পেয়েছেন? না, পাননি। বাল্মীকি পৌরাণিক জগতের এক চরিত্র। অবশ্য কিছু সত্যসন্ধানী মানুষ আছেন, তারা তো বিস্ফোরক সব তথ্য দিয়েছেন। তারা বলেছেন আদপেই প্রথমে রামায়ণ কোনো ভাষাতেই লিখিত হয়নি, বেদের মতোই ছিল শ্রুতি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি কালিদাসের নাম ছিল কটিজিৎ। কালিদাসের প্রথম কাব্যগ্রন্থ ঋতুসংহার, দ্বিতীয় রঘুবংশ ও তৃতীয় কুমার সম্ভব। কালিদাস রামের পূর্বপুরুষ রঘু রাজার বংশ নিয়ে লিখলেন, রামায়ণ লিখলেন না কেন? এই কেনর কোনো জবাব নেই। নিশ্চয়ই আমরা জবাব খুঁজব ধীরে ধীরে। এখনো তো বহু পর্ব বাকি, অর্থাৎ রাত আভি বাকি হ্যায়, বাত আভি বাকি হ্যায়। চলুন সরাসরি রামায়ণ প্রসঙ্গে ঢুকে পড়ি। মোটামুটি ভারতসহ বিভিন্ন দেশে 300রও বেশি রামায়ণ আখ্যান আছে। বাংলাতেও আছে প্রায় 300 রামায়ণ। কিন্তু কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে কৃত্তিবাস ওঝার রামায়ণেই বাঙালির রামভক্তি। কৃত্তিবাস কবে রামায়ণ লিখলেন? এই সম্পর্কে নাকি কৃত্তিবাস নিজের আত্মজীবনী লিখে গেছেন।
তবে সেই আত্মজীবনীতে আছে পরস্পর বিরোধী অনেক তথ্য। আত্মজীবনীতে নাকি কৃত্তিবাস বলেছেন, আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। আদিত্য সূর্যের নাম, অর্থাৎ রবিবার মাঘ মাসের শ্রীপঞ্চমীতে কৃত্তিবাসের জন্ম। পিতামহের নাম নরসিংহ মুখোপাধ্যায় ওরফে ওঝা। তিনি বেদানুজ নামের এক রাজার সভাকবি ছিলেন। রাষ্ট্র রাজনীতির শিকার হয়ে তিনি পূর্ববঙ্গ ত্যাগ করে নদিয়ার ফুলিয়া গ্রামে আসেন। নরসিংহের পুত্র গর্ভেশ্বর, গর্ভেশ্বরের অনেক পুত্রের একজন বনমালী, বনমালীর পুত্র কৃত্তিবাস। কৃত্তিবাসের যখন 12 বছর বয়স, পদ্মা নদী পেরিয়ে কৃত্তিবাস যান উত্তর দেশে বিদ্যা শিক্ষা করতে। বিদ্যা শিক্ষার শেষে রাজপণ্ডিত হওয়ার আশায় গৌড়ের রাজার কাছে ইন্টারভিউ দেন। সেই রাজার নাম গণেশ। গৌড়চন্দ্রিকা ছেড়ে এবার সরাসরি রামায়ণ। ধরা হয় প্রাচীন যুগে ছিল দুটি রাজকীয় বংশ, সূর্যবংশ ও চন্দ্রবংশ। সূর্যবংশের উৎপত্তি বিষ্ণুকে দিয়ে, আবার কোথাও বলা হয়েছে প্রজাপতি কাশ্যপের পৌত্র বিবস্বান, অর্থ সূর্য, যিনি বৈবস্বত্য মনু নামে খ্যাত। তার পুত্র ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু ছিলেন অযোধ্যার রাজা। অযোধ্যার পূর্ব নাম ছিল সাকেত। এখান থেকেই রহস্য শুরু। ইক্ষ্বাকুর সংস্কৃতে নাম ইক্ষ্বাকু, পালি ভাষায় ওক্কাক। অযোধ্যাকে বলা হতো আওয়াধ। ইক্ষ্বাকু অর্থ তেতো শশা, কিন্তু রাজার নাম কেন তেতো শশা সেটা কিন্তু কেউ বলেননি। যাই হোক, আমরা এই পর্বে দুটি বিষয়ে আলোচনা করব। এক, হাজার রামায়ণের ভিড়ে দক্ষিণ ভারতের সমাজকর্মী ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা পেরিয়ার ইভি রামাস্বামী কেন রামায়ণ লিখলেন, আর কেনই বা সত্য রামায়ণ নাম রাখলেন। মনে রাখা দরকার, এই রামায়ণ 1944 সালে প্রথম রামায়ণ পাথিরঙ্গাম নামে তামিল ভাষায় প্রকাশিত হয়। 1956 সালে পরিমার্জিত রূপে প্রকাশিত হয়। 1958-তে এই সংস্করণের ইংরেজি অনুবাদ। সেই ইংরেজি অনুবাদ থেকে 1968 সালে হিন্দিতে সচ্চি রামায়ণ। সেই সময় উত্তরপ্রদেশের কংগ্রেসই রাজ্য সরকার। তখন মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রভানু গুপ্তা। বইগুলির ওপর নিষেধাজ্ঞা প্রয়োগ করে কংগ্রেস সরকার। সব কপি বাজেয়াপ্ত করা হয়। বিষয়টি এলাহাবাদ হাইকোর্ট হয়ে শীর্ষ আদালতে পৌঁছয়। 1976 সালের 16 জানুয়ারি সত্য রামায়ণের ইংরেজি ও হিন্দি সংস্করণ শীর্ষ আদালত থেকে মুক্তি পায়। শীর্ষ আদালতের নির্দেশও তখন কিন্তু কংগ্রেস সরকার মানতে চাননি। আরও ঘাত প্রতিঘাতে সত্য রামায়ণ প্রতিষ্ঠিত হয়। পরের কোনো পর্বে সেসব বলবো। এই বইটির বাংলা অনুবাদক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি আলোচনা সেরে নিই। আলোকপাত করব রামায়ণের এক চরিত্র সীতা সম্পর্কে। তার সঙ্গে থাকবে পেরিয়ার ইভি রামাস্বামীর রামায়ণ রচনা করার কারণ সম্পর্কে। চলুন সরাসরি সেই সাক্ষাৎকারে চলে যাই। দিগদর্শনের মুখোমুখি সত্য রামায়ণের বাংলা অনুবাদক সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার সুপ্রিয় বাবু। হ্যাঁ, আপনার দ্বারস্থ হলাম। ঘটনাটা হচ্ছে যে সত্য রামায়ণ নিয়ে একটি ধারাবাহিক ইউটিউব চ্যানেলের প্রতিবেদন আমি শুরু করেছি। আজকে পঞ্চম পর্বের জন্য আপনার সঙ্গে কিছু কথা বলবো। প্রসঙ্গ দুটো, এবং যদি প্রশ্নের কথা বলি তাহলে বলবো প্রশ্ন তিনটে। প্রথম প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে হঠাৎ আপনি এই পেরিয়ার ইভি রামাস্বামীর সত্য রামায়ণটিকে বাংলা অনুবাদ করার প্রয়োজনীয়তাটা কেন মনে করলেন? এটা তো এই প্রশ্নটা খুবই সুন্দর। যেটা হচ্ছে যে আমরা রামায়ণের তো একটা ব্যাখ্যা, রামায়ণ পড়া, বাংলার গ্রাম বাংলাতে রামগান হওয়া ভোরবেলায়, বা রামায়ণ সম্পর্কিত যে কৃত্তিবাস ওঝার যে ব্যাখ্যা ইত্যাদি আমরা সম্পর্কিত, তার লেখালেখি সম্পর্কে বাংলায় একটা মানুষের ধ্যান ধারণা রয়েছে।
বাল্মীকি রামায়ণও অনেকে পড়েছেন, বা অন্যান্য রামায়ণগুলিও যা বিভিন্ন ভাবে হয়েছে তা পড়েছেন বাংলার মানুষ। মেঘনাদ বধ কাব্য, এই মেঘনাদ বধ কাব্য কিছুটা ভিন্ন ইন্টারপ্রিটেশন, এবং এর সাথে যুক্ত করে যে পেরিয়ার ইভি রামাস্বামীর যে রামায়ণ, সত্য রামায়ণ, এই সত্য রামায়ণে আমরা দেখতে পাচ্ছি যে রামায়ণ সম্পর্কিত প্রচলিত প্রথাগত যে ধারণা, সেই ধারণার সম্পূর্ণ বিনির্মাণ তিনি ঘটিয়েছেন, এবং এই বিনির্মাণের সাথে সাথে তিনি একটি পুনর্নির্মাণ করেছেন, এই কথাও আমরা বলতে পারি। তাই এই রামায়ণটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে ঠিক আমরা আগে যা জানতাম, আমরা সেটাকে যদি বিচার বিশ্লেষণ করে আমরা আবার জানি, তাহলে যে তথ্যগুলি আমরা পেতে পারি, যে যুক্তিগুলি আমরা পেতে পারি, যে ব্যাখ্যা ও ধারণায় আমরা পৌঁছাতে পারি, তা হচ্ছে পেরিয়ার ইভি রামাস্বামীর রামায়ণা পাদিরাঙ্গল বা সত্য রামায়ণ। হুম হুম আপনি যেটা প্রশ্ন আমার সেটা হচ্ছে যে সেটাকে বাংলা অনুবাদ করার প্রয়োজনীয়তাটা আপনি কেন মনে করলেন? মানে দক্ষিণ রামায়ণটা বাঙালির কাছে তুলে ধরার জন্য? না, এটা দক্ষিণী রামায়ণ বা উত্তরের রামায়ণ এরকম কোনো ব্যাপার না। বিষয়টা হচ্ছে রামায়ণ সম্পর্কে পুরো ভারতে বা বাংলায় যে ধারণা রয়েছে, সেই রামায়ণ সম্পর্কিত যে ধারণা থেকে রামকে পুরুষোত্তম বলে, অযোধ্যা বলে একটি জায়গায় সেখানে তার মন্দির স্থাপন করা হচ্ছে, সেটা উদ্বোধন করা হচ্ছে, এই সমস্ত ঘটনা পরম্পরা, তার আগের কোর্টের রায়, কোর্ট নানাভাবে যুক্তি সাজাচ্ছে, এই সমস্ত বিষয় প্রত্যক্ষ করে আমি যেটা বুঝেছিলাম যে রাম চরিত্রটিকে যেভাবে নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ আমরা বিভিন্ন দার্শনিকদের আমরা স্মরণ করি, আমরা বিভিন্ন নবজাগরণের পথিকৃতদের আমরা পুরুষোত্তম বা মহান বলে আমরা ঘোষণা করি, সেখানে একটি কাল্পনিক চরিত্রকে সামনে এনে মানুষের সামনে তাকে মহান চরিত্র হিসেবে দেখানো হচ্ছে, যা আদপেই নয়, যা সর্বৈব মিথ্যা। এর কিছু কথা আমি আগের সাক্ষাৎকারে আমি আপনাকে বলেছিলাম। আমি আবার এই কথাটা বলতে চাই যে আসলে ওই যে নির্মাণ, অর্থাৎ যে রাম যদি বাংলার মানুষের হৃদয়ে থেকে থাকেন, তাহলে বাঙালিকে আমি এটা জানাতে চেয়েছি যে রামকে তোমরা আরো খুঁটিয়ে জানো, আরো সঠিকভাবে জানো, তোমাদের তথ্যগুলির সাথে ইভি রামাস্বামীর দেওয়া তথ্যগুলিকেও তোমরা মিলিয়ে দেখো, তোমরা সেটা নিয়ে ভাবো। হুম আমি দক্ষিণী রামায়ণ শব্দটাকে ব্যবহার করলাম এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি, যদি তর্কের খাতিরে আমরা মেনে নিই যে বাল্মীকি বলে কোনো একটি ঐতিহাসিক চরিত্র ছিল, তিনি মূল রামায়ণ রচনা করেছেন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে তুলসীদাসী রামায়ণ, যেটা বলা হয় যে বাল্মীকি রামায়ণের আধারে তুলসীদাস রচনা করেছেন, এবং তার পরবর্তীকালে যদি আমরা আবার এই পূর্ব দিকে চলে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি বাংলায় কৃত্তিবাস মুখোপাধ্যায় ওরফে ওঝা, তিনি একটা রামায়ণ রচনা করলেন। এই রামায়ণগুলোর মধ্যে বিস্তর একটা ফারাক থেকে গেছে। সেই ফারাক থাকার প্রেক্ষিতেই প্রথম যেটা আমি বিদ্যাসাগরের কোটটা করতে চাই, বিদ্যাসাগর কিন্তু রামায়ণকে মহাকাব্য হিসেবে বলেননি। তিনি অন্যান্য কতগুলো বিষয়, রামায়ণের যে বিভিন্ন ঘটনাক্রম, সেগুলোকে আলাদা আলাদা করে উনি বলেছেন যে মহাকাব্য। কিন্তু একক রামায়ণ যেহেতু কোনো একক মানুষের রচনা নয়, এটা বিদ্যাসাগর দাবি করছেন, এবং যার জন্যই উনি বলেছেন যে যদি একক লেখকের লেখা না হয়ে থাকে, তাহলে সেটাকে মহাকাব্য আখ্যা দেওয়া যায় না। এটা বিদ্যাসাগর মহাশয়ের বক্তব্য। সেই প্রেক্ষিতেই আমি বলছি, যেমন অনেকগুলো বিষয় যেগুলো বাল্মীকি রামায়ণে নেই। প্রথম কথা হচ্ছে, বাল্মীকি রামায়ণে নেই যে রাম এক মহান দৈব একজন দেবতা ছিলেন, সেখানে কিন্তু সাধারণ মানুষের মতোই চিত্রিত করেছেন আমাদের বাল্মীকি। কিন্তু তুলসীদাসী রামায়ণের কাছে গিয়ে তাকে একটা দৈবী বিষয় তাকে যুক্ত করা হয়েছে, সেটাকে ফলো করে আবার কিন্তু কৃত্তিবাসী রামায়ণেও সে ব্যাপারটা করা হয়েছে। কিন্তু অনেক ঘটনাক্রম যেটা মূল রামায়ণেই নেই। সেই প্রেক্ষিতে আমি বলছি যে একটি উত্তর ভারতীয় রামায়ণ, দক্ষিণ ভারতীয় রামায়ণ, পূর্ব দিকের রামায়ণ, থাইল্যান্ডের রামায়ণ, আবার আপনার যে বই সত্য রামায়ণ, সেখানকার আপনি 58 নম্বর পৃষ্ঠাতেই লিখেছেন যে আদ্রেই মেনন নামে একজন আমেরিকান, তিনি একটি রামায়ণ অনুবাদ করেছেন রাশিয়ান ভাষায়। সেই রাশিয়ান ভাষায় করার সঙ্গে সঙ্গে রামায়ণের আমেরিকান যে সংস্করণ, সেখানে তিনি বলেছেন যে রামকে
শিকাগো শহরের এক মাস্তান অর্থাৎ গ্যাংস্টারের সঙ্গে তুলনা করা হয়েছে। পাশাপাশি সীতাকে বলা হয়েছে সরলমতি এক বালিকা, যাকে রাবণ হরণ করে নিয়ে যাওয়ার পরেও হাসি খুশি দেখাতো সীতাকে, কখনো দুঃখিত মনে হয়নি। সেটা আপনি উল্লেখ করেছেন নিউজ অ্যান্ড ইউজ ফ্রম দ্য সোভিয়েত ইউনিয়ন, 13তম সংখ্যা, 20 নভেম্বর 1954। এই প্রেক্ষিতেই আমি খালি জানতে চাইছি যে এই যে ইভি রামাস্বামী রামায়ণকে একটি ভিন্ন দৃষ্টিতে দেখেছেন, এই দৃষ্টিভঙ্গিটা পেতে কি তিনি ওই সবকটা রামায়ণ ঘাটবার পর একটা ডিসিশনে এসছেন, না পার্টিকুলার কোন রামায়ণের পরিপ্রেক্ষিতে তিনি তার দক্ষিণ ভারতীয় জাতিসত্তার দিয়ে দৃষ্টিতে বিচার করেছিলেন? বিষয় হচ্ছে যে রামায়ণ তো প্রায় 300টি রয়েছে, আপনি যে তথ্য উল্লেখ করলেন ব্রেমেনের, সেটা তো খুবই ইম্পর্টেন্ট। এবং এই রামায়ণের যে ব্যাখ্যামূলক বইও হয়তো কয়েক হাজার হয়তো হবে। আমি যা জানতে পেরেছি আমার বইয়ের ভূমিকাতেই যেটা লেখা আছে যে তিনি প্রায় মানে কয়েকশো রামায়ণ তিনি পড়েছিলেন, এবং তারপর তিনি যে সমস্ত কমেন্ট তার নিজে করেছিলেন তা নয়। এর মধ্যে অ্যাব্রাহিম মেনন রয়েছেন, সোম সুন্দরা বর্তিয়া রয়েছেন, মহাভারত সম্পর্কে নেহরুর বক্তব্য তিনি উল্লেখ করেছেন, আরো অনেকের যে যুক্তি বিন্যাস দক্ষিণ ভারতে চলছিল সেইগুলোকেও তিনি একত্রিত করেছেন। অর্থাৎ সার্বিকভাবে বলতে গেলে, সার্বিক অর্থে কম্ব রামায়ণ তো সেখানে রয়েছে। এই সার্বিক অর্থে রামায়ণের তিনি যে যা তিনি পাঠ করেছিলেন সেখান থেকে খুব সংক্ষেপে তিনি কিছু কথা দিয়ে তিনি তার যে রাম সম্পর্কিত, সীতা সম্পর্কিত, রামায়ণ সম্পর্কিত, বাল্মীকি সম্পর্কিত তিনি তার বক্তব্য হাজির করেছেন। হ্যাঁ, এবং তার এই বক্তব্য যে উত্থান, এর উত্থানটা হয়তো আরো কিছুটা আগেই, কারণ সোমসুন্দরা বর্তিয়ারের কথা তিনি উল্লেখ করছেন। এছাড়াও তিনি যখন তার রামায়ণ পাবলিশ করছেন এই সময়ে তামিলনাড়ুতে কিছু বিতর্ক দেখা দিচ্ছে, সেই বিতর্কগুলো তিনি উত্তর দিচ্ছেন। এই সংক্রান্ত আরো লেখালেখি রয়েছে, যে লেখালেখিগুলো এই রামায়ণের মধ্যে নেই, কিন্তু পেরিয়ার কালেক্টিভ ওয়ার্কসের মধ্যে এই সমস্ত রয়েছে। এইভাবে তিনি বিষয়টাকে আর কি, সমস্ত রামায়ণকেই আমি বলবো যে তিনি তুলে ধরেছেন। সেক্ষেত্রে হয়তো কম্ব রামায়ণের প্রভাব বেশি আছে, সেক্ষেত্রে হয়তো আপনার বর্তিয়ারের দৃষ্টিভঙ্গির একটা উল্লেখ করেছেন তিনি, সেসবের প্রভাব আছে। কিন্তু তিনি পড়েছিলেন, তিনি পড়েছিলেন, কয়েকশো রামায়ণ পড়েই তিনি তার বক্তব্য রেখেছিলেন। আচ্ছা, এবার সীতা প্রসঙ্গে একটু ভেতরে ঢুকতে চাইছি সীতা সম্পর্কে। সেটা হচ্ছে যে আমরা উত্তর ভারতে একটা সময় শুনতাম, সেটা হচ্ছে জয় সিয়ারাম। তার পরবর্তীকালে যখন এই মন্দির রাজনীতি শুরু হলো, তারপর এই সিয়ারাম শব্দটা বিলুপ্ত হয়ে গেল, তারপর থেকে শুরু হয়ে গেল জয় শ্রীরাম। এবং যে মহিলারা ধরুন ওই বিশেষ রাজনৈতিক দল, আমি নাম করেই বলছি, বিজেপি এবং তার যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তাতে অসংখ্য মহিলা সমর্থক রয়েছেন, সদস্য রয়েছেন, তারা কিন্তু কোনো সময় তাদের দলীয় বা তাদের যে সংগঠনের নেতৃত্বের কাছে প্রশ্ন করেননি যে আমরা যেটা ইংরেজিতে বলা হয় লেডিস ফার্স্ট, সেই জায়গা থেকে সিয়া শব্দটা আগে দিয়ে, মানে সীতাকে আগে রেখে তারপর রাম। এবং আমরাও দেখতে পাচ্ছি এখানকার এক কমিউনিস্ট নেতা, তারও নাম হচ্ছে কি বলে, সীতারাম ইয়েচুরি। তো এই সীতাকে আগে রাখা, রামকে তারপরে রাখা। উত্তম সুচিত্রার ক্ষেত্রেও দেখেছি যে সুচিত্রা উত্তমের একটা ইগোর ক্লাস ছিল, বলা হতো সুচিত্রা উত্তম, সিনেমাতে লাগাতে হবে, এরকম একটা ব্যাপার থাকতো। তো যাই হোক, তাই সিয়ারামটা উঠে গেল, উঠে গিয়ে জয় শ্রীরামে চলে এলো। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা পুরোপুরি একটা রাজনৈতিক পরিকল্পনা, এবং যে এতদিন পর্যন্ত মানুষের যে ভারতবর্ষের মানুষের, বিশেষত লোক মানুষ বলতে আমরা যা বুঝি, লোক সংস্কৃতির যে মানুষ, যারা খুব বেশি একাডেমিক অর্থে নয় কিন্তু নানান লোকগান, নানান চর্চা, রামকথা ইত্যাদির মাধ্যমে যারা রামায়ণকে জানেন, সবাই হয়তো পড়েনও না, কিন্তু পাঠ শোনেন, সেই জায়গা থেকে একটি ধারণা যে সীতাকে তারা কিন্তু তাদের মধ্যে গড়ে উঠেছিল, সীতাকে তারা সামনে রাখবে। কিন্তু সীতাকে সামনে রেখে তো আর রাজনীতি হবে না। এবং যে দল আপনি নাম করলেন, যারা মনুবাদী, যারা মনু সংহিতায় দৃঢ়ভাবে বিশ্বাস রাখেন, যারা ভারতবর্ষের সংবিধানকে পাল্টে মনু সংহিতার শাসন কায়েম করতে চান, তারা স্বাভাবিকভাবেই তারা সীতাকে চান না। এবং আপনি দেখেছেন যে অযোধ্যার মন্দিরে সীতা নেই, সেখানে রামকে একক প্রতিষ্ঠা করা হয়েছে।
ফলে সীতাকে তারা সেই জায়গাটা দিতে চান না। এটা তাদের একদম পরিকল্পিত রাজনৈতিক যে তাদের প্রপাগান্ডা, রাজনৈতিক যে তাদের ভারতবর্ষের মানুষকে একটা হিস্টেরিয়ার দিকে ঠেলে দেওয়ার যে প্রয়াস, সেখানে তারা সীতাকে রেখে কোন রকম প্রেম, ভালোবাসা ইত্যাদির জায়গাকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে তারা যেটা চেয়েছেন, এক বলশালী বীর এক পুরুষ রাম, তাকে তারা এস্টাবলিশ করতে চাচ্ছেন, যে হচ্ছে প্রায় আপনার যাকে বলে জাতির জনক ধরনের আর কি। হ্যাঁ, এই ধরনের ব্যাপার করে তারা একটা এস্টাবলিশ করতে চাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই তারা সীতাকে আর গুরুত্ব দেননি। ইন ফিউচার গিয়ে হয়তো সীতা শব্দটা বলার জন্য এই বিজেপি RSS বজরং দল মানুষকে খুন করছে আর কি। হুম 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 হুম। আচ্ছা, বাল্মীকি রামায়ণে আমরা যেটা পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে রাবণ যখন সীতাকে হরণ করতে এলেন, সেই সময় যখন সীতা বুঝতে পারলেন যে রাবণ তাকে হরণ করছে, এবং রাবণ নাকি তাকে বলেছিলেন যে আমি সীতা ছাড়া, তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। এটা নাকি বাল্মীকি রামায়ণের 3/62/13 নম্বর শ্লোকেতে আছে লেখা। উত্তরে সীতা বলছেন, তুমি শৃগাল হয়ে সিংহীকে পেতে চাইছো, কালসাপের মুখে হাত দিয়ে তার বীজদাঁত ওপড়াতে চাইছো। এই বিষয়টি আমরা পাচ্ছি সুকুমারী ভট্টাচার্যের বাল্মীকির রাম ফিরে দেখা বইয়ের 10 নম্বর পৃষ্ঠাতে। আর আপনার যে বই, সেই বইতে আপনি পৃষ্ঠা নাম্বার 59, সেখানে আপনি লিখছেন যে যুদ্ধকাণ্ড 116 নম্বর স্বর্গে সীতা নাকি রামকে বলছেন, তুমি দেখতেই শুধু মানুষের মতো, কিন্তু তোমার মধ্যে মনুষ্যত্বের অভাব আছে, তুমি ক্ষমতাহীন, তোমার মধ্যে কোনো শিষ্টাচার ও আকর্ষণ শক্তি নেই। এই দুটো বিষয়কে আপনি কিভাবে তুলনামূলকভাবে বলবেন? দুটো বিষয়কে এইভাবে যে যেটা আমাদের কাছে একটা এস্টাবলিশ বা প্রথাগত যে ধারণা রয়েছে যে সীতা রাম সম্পর্কে সীতার একটা খুব প্রেমময়, ভালোবাসাময় এবং একটি অত্যন্ত উচ্চ ধারণা সীতারাম সম্পর্কে পোষণ করতেন। আখেরেই তা নয়, আসলে আমরা তার আগেও যদি দেখি, অর্থাৎ বনবাসের পর্বটাতে এখন গুরুত্ব দিতে চাচ্ছি যে বনবাসে বেরোবেন রাম এবং সীতা, লক্ষণ, এই 3 জন। এখন প্রশ্ন হচ্ছে, রামের বনবাস হয়েছে, সীতারও বনবাস হয়নি, লক্ষণেরও বনবাস হয়নি। ঠিক এই মতাবস্থায় অযোধ্যাকাণ্ড 37-38 স্বর্গ, যেটা সেখানে রাজবাড়ির অর্থাৎ অন্তপুরের অন্যান্য নারীরা এখানে রাম, লক্ষণ বা অন্যান্য রাজপুত্র বা অন্যান্য যারা রয়েছেন তাদের স্ত্রীরা রয়েছেন, হতে পারে রামের অন্যান্য স্ত্রীরাও রয়েছেন এখানে, কিন্তু এটার কোনো সরাসরি উল্লেখ এই গ্রন্থে নেই বা নাম উল্লেখ নেই। এই যে অন্তঃপুরের যে অন্যান্য নারীরা, তারা সীতার অনিচ্ছার কথা তারা জানতেন এবং সীতার করুণ অবস্থা দেখে তারা দুঃখ পেয়েছিলেন এবং সীতায় বনে যেতে রাজি ছিলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভরতের সঙ্গে ঠিক তার আগেই দেখবেন, আমি এক জায়গায় উল্লেখ করেছি আমার গ্রন্থে, যে ভরতের সঙ্গে কিন্তু সীতার সম্পর্ক কিন্তু সঠিক ছিল না, যে ভরত সীতাকে কথায় কথায় তিরস্কার করেন। এটা হচ্ছে সীতালিক বলছেন যে আমি ভরতের সঙ্গে থাকতে চাই না, যে আমাকে সর্বক্ষণ তিরস্কার করে। ঠিক ওই জায়গাতেই পাবেন যে যখন ঘটনা ঘটছে, তো রাম চেয়েছিলেন যে প্রথমে চেয়েছিলেন উনি থেকে যান, কিন্তু পরে রাম কিন্তু সীতার নিরাপত্তার অভাব হয়তো বোধ করেছিলেন যে এত বছর একজন পুরুষ থাকবে না, তার স্ত্রী থেকে যাবেন অন্তঃপুরে। হ্যাঁ, ফলে তিনি কিন্তু তারপরে আবার সীতাকে সঙ্গে নিতেও চেয়েছিলেন, কিন্তু সীতা যখন যাচ্ছেন তখন কিন্তু যে বলকলের যে পোশাক, সেই পোশাক পরে তিনি কিন্তু যাচ্ছেন না। এটা কিন্তু সমস্ত রামায়ণেই প্রায় আছে। তিনি কিন্তু একদম রাজ পোশাকে প্রচুর পরিমাণ অলংকারে সজ্জিত হয়ে তিনি বেরোচ্ছেন, যেগুলো উনি ওই রথে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন উনি ফেলতে ফেলতে গেছেন গয়নাগুলো। হ্যাঁ, তো এই যে অর্থাৎ এই যে বিষয়, অর্থাৎ সীতা কিন্তু যেতে যে চাচ্ছেন না, তাকে প্রায় জোর করে পাঠানো হচ্ছে বা জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, কিছুটা তার নিরাপত্তার অভাব বোধ করছেন না, যে রাজবাড়িতে আমার স্ত্রী 10 বছর থাকবে, সেক্ষেত্রে সে কি নিরাপদ থাকবে? এটাও এইরকম যে জায়গা রয়েছে। লক্ষণের উক্তি রয়েছে অরণ্যকাণ্ড 18 স্বর্গতে। লক্ষণ বলছেন যে সীতা এক সন্দেহজনক চরিত্রের স্ত্রী
এটাও বাল্মীকি রামায়ণের 18 সর্গ অরণ্যকাণ্ডে যারা পড়েছেন তারা জানেন সীতাকে কিন্তু লক্ষণ সন্দেহজনক মনে করতেন। হতে পারে এটাও একটা কারণ যে রাম সীতাকে এখানে রাখতে চাচ্ছেন না। হুম হুম হুম। হুম ফলে এই যে সীতা যে রামের প্রতি একটা অগাধ শ্রদ্ধা রয়েছে এইরকম যে ইন্টারপ্রিটেশন অদ্যাবধি ছিল, হুম আমি পেরিয়ারের রামায়ণ পড়ার পর এই ধারণা থেকে বেরিয়ে আসি এবং ইতিপূর্বে যে সমস্ত গবেষক বা বিশেষত বাংলার বিভিন্ন একাডেমিক স্কলাররা সীতার প্রতি কিছুটা তারা সহানুভূতি দেখিয়েছেন, হুম রামকে তিরস্কার করেছেন এবং সীতার প্রতি কিন্তু কিছুটা তারা সহানুভূতি দেখিয়েছেন এবং তুলনামূলকভাবে একটা নারীবাদী দৃষ্টিভঙ্গি থেকে তারা সীতাকে তুলে ধরতে চেয়েছেন। এটা মোটামুটি খুব স্পষ্ট হয়েছে বাংলায় রামায়ণ নিয়ে যারা কাজ করেছেন এই বক্তব্য, এটাও একটা এস্টাবলিশ বক্তব্য। হুম 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 কিন্তু এখানেও একটা প্রশ্ন কিন্তু পেরিয়ার রিভিয়া তুলে দিচ্ছেন। এই যে আপনি যে কোডটা ব্যবহার করলেন যে রাম সম্পর্কে সীতার ধারণা কিন্তু অত উচ্চ নয়, লক্ষণের যে ধারণা সীতা সম্পর্কে অত উচ্চ নয় এবং ভরতের সাথে সীতার যে সম্পর্ক ভালো নয় সেখানেও দুজনের প্রতি ধারণা উচ্চ নয়। হুম তাহলে এখান থেকে আমরা একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি হুম যে সীতাকে দেবী হিসেবে তুলে ধরার বা সীতাকে ভীষণ সীতার প্রতি একটা চরম করুণ দৃষ্টিভঙ্গি দিয়ে যে বাংলার একাডেমিশিয়ানরা যা রচনা করেছেন যাবৎ, এটাও কিন্তু দুটোই কিন্তু অর্থহীন হয়ে যাচ্ছে পেরিয়ার ইভিআরের রামায়ণ পড়ার পর। যে না, তুমিও তো রাজবংশেরই অংশ। এখন আমি অনিল আম্বানির বিরুদ্ধে এবং নীতা আম্বানির পক্ষে, এটা তো হতে পারে না। মানে তারা যে এক্সপ্লয়টেশন চলে সেটা তো পরিবারগত ভাবে তারা যে ব্যবসা চালান এখান থেকেই তারা মানুষকে এক্সপ্লয়েট করেন, এটা আমরা জানি। হুম ফলে একজন রানী হিসেবে সীতাও যে ওই রাজবাড়ির ইত্যাদির একটা তারা যে এক্সপ্লয়েট করে আর কি মানুষকে, সেই এক্সপ্লয়েটের অংশ আমরা এটা তো ধরে নিতেই হবে। আমাদের এই জায়গাটা তো ভুলে ইন্টারপ্রিটেশন হতে পারে না। আচ্ছা, আপনি একটা সুন্দর যুক্তি দিয়েছেন লজিক্যালি আর কি, যেটাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ থাকার জন্য সীতার নিরাপত্তার অভাব বোধ করাতে রাম বাধ্য হয়ে অরাজি থাকা সত্ত্বেও সীতাকে সঙ্গে নিয়েছেন তার সিকিউরিটির কথা চিন্তা করে, যে আমি এতদিন এখান থেকে অফ থাকবো, সীতা এখানে একা থাকলে তার উপর কোন রকম টর্চার হতে পারে, যেটা ফ্যামিলি টর্চার হতে পারে আর কি, সেই ব্যাপারটা আপনি বলছেন। সেই ভয় সঙ্গে দ্বিতীয় যে সীতার প্রতি তার সন্দেহ রয়েছে যে আমি তাকে একা রেখে যাবো, আচ্ছা এই এটাও রয়েছে। আচ্ছা, এবার সন্ধ্যের ব্যাপার চ্যাপ্টারটাকে একটু সরিয়ে রেখে আমি যদি নিরাপত্তার কথা বলে থাকি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাবণ সীতাকে তুলে নিয়ে গেল, এটা বলা হচ্ছে যে ওই লক্ষণ রেখা টেনে দেওয়ার পর লক্ষণের কথা শোনেনি, আর রাম লক্ষণের ওপর সীতাকে ভার দিয়ে ওই সোনার হরিণ মারিচের পেছনে ছুটলো স্ত্রীর আবদার পূরণ করার জন্য। যে কোনো পত্নীনিষ্ঠ ভদ্রলোকই তা করে থাকেন, সেদিক থেকে রামকে তখন দোষ দিতে আমি পারছি না। কিন্তু রাম যে নিরাপত্তার কথা চিন্তা করার কথা বলা হচ্ছে, রাম কি সত্যি সীতাকে নিরাপত্তা দিতে পারেন? কেননা রামায়ণে দেখছি যে রাবণ সীতাকে হরণ করার আগেই যখন তিনি বনবাসের দণ্ডকারণ্যের বনে গেলেন, সেই সময় রাক্ষস জব আর রাক্ষসী শতহ্রদার পুত্র রাক্ষস বিরাট, তিনি কিন্তু 3টে সিংহ, 4টে বাঘ, 2টো নেকড়ে, 10টা হরিণ ও একটি হাতির মাথা গাঁথা একটা ত্রিশূল নিয়ে তাদের পথরোধ করে দাঁড়ালেন এবং সুন্দরী সীতাকে কোলে তুলে নিলেন রাম লক্ষণ কিছু বুঝে ওঠার আগেই। বাল্মীকি লিখছেন এই প্রথম সীতা পরপুরুষের স্পর্শ পেলেন, তাও ঘটল আর্যপুত্রদ্বয় রাম ও লক্ষণের উপস্থিতিতে। তখন নাকি সীতা বারবার বলছেন যে আমাকে তুমি নিয়ে যাও, কিন্তু আমার স্বামী এবং আমার স্বামীর ভাইকে কিছু করো না। কিন্তু সীতাকে কোল থেকে নামিয়ে রাম যখন বাধা দিতে যাচ্ছেন, তখন কিন্তু সীতাকে কোল থেকে নামিয়ে রাম লক্ষণকে দু হাতের মুঠোয় নিয়ে গভীর জঙ্গলে হাঁটা দিল সেই রাক্ষস বিরাট। তখন কিন্তু হাত জোর করে স্বামী এবং দেওরের প্রাণ ভিক্ষা জানাচ্ছেন সীতা। তাহলে নিরাপত্তার কথা যদি বলি, তাহলে তো রাবণের আগেই এই রাক্ষস বিরাট
তিনি তো সীতাকে হরণ করছেন রামের সামনেই, তাহলে রামের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কতটুকু ছিল? এটা সবই তো বাল্মীকি রামায়ণের কথা। না, রাম তো সেরকম কোনো শক্তিশালী বীর ছিলেন না, এটা তাকে নির্মাণ করা হয়েছে বিভিন্ন পরবর্তীকালে। ফলে স্বাভাবিকভাবে বিভিন্ন ক্ষেত্রে সীতার যে নিরাপত্তার জায়গা, যখন বিরাটের সামনে যখন বিপন্ন হচ্ছে, এরপর যখন রাবণ যখন আসছেন সেই সময় যখন বিপন্ন হচ্ছে ইত্যাদি যে জায়গাগুলো থেকে তো প্রমাণ হচ্ছে যে না, রাম লক্ষণের সীতাকে নিরাপত্তা দেওয়ার মতো যে শক্তি, সামর্থ্য, বল কোনোটাই ছিল না। কিন্তু পরবর্তীকালে সেগুলো নানাভাবে নির্মাণ করা হয়েছে। এই আর কি, এটাই যে না, তাদের ছিল না তো, তারা তো প্রায় হাতে কিছুই নিয়ে যাননি, হয়তো একটা তীর ধনুক যা দেখানো হয় এটা আর কি। ফলে তাদের তো সেটা ছিল না, বরং যারা জঙ্গলে রয়েছেন, যেমন বিরাট রয়েছেন বা ইত্যাদি রয়েছেন, তারা তো নিজের জায়গায় রয়েছেন, তাদের তো যথেষ্ট ক্ষমতা, তাদের বাহিনী ইত্যাদি থাকারই কথা। ফলে এটা তো ঘটনা যে রাম সেখানে সীতার কাছে অযোগ্য, সীতার এই যে বক্তব্য আপনি উল্লেখ করলেন সেখান থেকেও তো এটাই প্রমাণিত হচ্ছে আর কি। এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আনন্দবাজার পত্রিকায় 1 অক্টোবর 1984 এই তারিখে ইউএনআই এর একটা সংবাদ পরিবেশন হয়েছিল। আনন্দবাজার পত্রিকায় 1 অক্টোবর 1984 সেখানে ইউএনআই খবর করছে যে সীতারামের একমাত্র স্ত্রী মানেন না সংস্কৃত সাহিত্যের ব্রিটিশ অধ্যাপক ডক্টর জে.এল. ব্রকিংটন। তার গবেষণা গ্রন্থ ন্যায়পরায়ণ রাম দশরথ রামকে উত্তরসূরি ঘোষণা করতেই কৈকেয়ীকে মন্থরা বলে, এর ফলে রামচন্দ্রের রমণীরা খুশি হবে, তোমার পুত্রবধূ কষ্ট পাবে। আরেকটি জায়গায় লেখা হয়েছে যে রামের যখন অভিষেক হচ্ছে তখন শত্রুঘ্ন সাজাচ্ছেন রাম লক্ষণকে, আর কৌশল্যা সাজিয়ে তুলছেন রাঘব পত্নীদের, মানে রামের পত্নীদের। তার মানে এখানে বলা হচ্ছে রামের একক স্ত্রী নয়, রামের নাকি আরো স্ত্রী ছিল। এটা ডক্টর জে.এল. ব্রুকিংটনের লেখা ন্যায়পরায়ণ রামেতে বলা হচ্ছে। ইউএনআই সংবাদটা পরিবেশন করেছে আনন্দবাজার পত্রিকায় 1 অক্টোবর 1984 সালে। তাহলে রামের অন্যান্য স্ত্রী যদি এই অর্থে ধরে নিই যে রামের একা স্ত্রী সীতা ছিলেন না, এটা রাম অনুরাগীরা তো মানবেন না। আপনি কি বলবেন? এটা না মানার কিছু নেই। ডক্টর আম্বেদকরও এ নিয়ে বলেছেন যে রামের রাজবাড়ির প্রথা অনুসারে রামের একাধিক স্ত্রী ছিলেন, ঠিক আছে। দশরথের বলা হয়েছে, বাল্মীকি বলেছেন দশরথের 350 স্ত্রী। হ্যাঁ, দশরথের 350 স্ত্রী, আবার মানে প্লাস 3, মানে সুয়োরানী আর দুয়োরানী। হ্যাঁ হ্যাঁ। আবার কৃত্তিবাস ওঝা বলছেন যে 700 রানী। হ্যাঁ 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 হ্যাঁ। রাজবাড়ির প্রথা অনুসারে আমার বাবার 350 যদি স্ত্রী থাকে, আমার একজন স্ত্রী থাকবেন, এটা তো খানিকটা মেনে নেওয়া কষ্টকর। হ্যাঁ, তাহলে রাজবাড়ির সেই সময়ের একটা প্রথা, ট্রেডিশনকে আমি অস্বীকার করছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে রামের সীতার অগ্নিপ্রবেশ ইত্যাদির পর বা মৃত্যুর পর, পাতাল প্রবেশের পর আমরা দেখতে পাই যে রাম তারপরেও রাজত্ব করছেন। তাহলে তখন তার কি কারা? তো পেরিয়ার এইসব থেকে বলেছেন যে রামের কিন্তু আরো অন্যান্য স্ত্রী ছিল। আপনি যে তথ্যটি উল্লেখ করলেন এই তথ্যটিও আপনি আরো ক্লিয়ারলি বললেন, এই তথ্যটা আমার কাছেও খুব সামান্যই ছিল যে হ্যাঁ, রামের একাধিক স্ত্রীর কথা বারবারই উল্লেখ করা হয়েছে এবং লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এদেরও একাধিক স্ত্রী ছিল। ফলে এক পত্নী অর্থাৎ বাকিদেরকে কোনো কারণে বা নানা কারণে, অর্থাৎ যেভাবে আমরা দেখি যে আকবরের সম্ভবত 2000 দাসী স্ত্রী ছিলেন। হ্যাঁ, তো এই যে সম্রাট আকবরের 2000 দাসী স্ত্রী আমরা দেখি, ঠিক সেই ধরনের স্ত্রী ছিলেন। কিন্তু এই যে প্রথমা স্ত্রী বা ইত্যাদি যে নাম হতো সেই সময়ে, সে প্রথমা স্ত্রী ছিলেন সীতা, তার নামটাই প্রচারে এসেছে, বাকি স্ত্রীদের নাম ভুলে দেওয়া হয়েছে, এই আর কি। ফলে এটা একদমই ভীষণ একটা প্রচারিত তথ্য যে রামের অনেক স্ত্রী ছিলেন। যারা ভক্তরা না মানতে পারেন, এখন ভক্তরা তো আর ইতিহাস চর্চা করেন না, তাদের কথা আলাদা। আমরা সুকুমারী ভট্টাচার্যের বই থেকে আরো জানতে পাচ্ছি যে সীতাকে যখন
নিয়ে এলেন রামচন্দ্র, তাকে মুক্ত করে নিয়ে এলেন, মানে রাজ্যে ফিরিয়ে নিয়ে এলেন অযোধ্যাতে দীপাবলির রাত্রে। তারপর সীতাকে নাকি রামচন্দ্র বলছেন যে আমি তোমাকে মুক্ত করে এনেছি একজন রাজা হিসেবে একটি নারীকে উদ্ধার করার দায়িত্ব থেকে, কিন্তু তার থেকেও আমার বড় দায়িত্ব হচ্ছে আমার দেশের জনগণ। তারা তোমাকে যখন সন্দেহের চোখে দেখছে এবং তুমি এতদিন রাবণের ঘরেতে ছিলে, রাবণের ঘরে মানে অশোক বনেও যদি ধরে নি অশোক বনে ছিলে, সেখানে তোমার সতীত্ব সম্বন্ধে একটা সন্দেহ জাগছে, সেখানে তোমাকে আমি পবিত্র মনে করতে পারছি না। তাতে রাম যে বর্ণনা দিচ্ছেন তাতে বলা হচ্ছে কুকুর যেমন ঘিতে মুখ দিলে পরে ঘিটা অপবিত্র হয়ে যায়, তেমনি তুমি অপবিত্র। হুম হুম হুম। বাল্মীকি রামায়ণে এই উল্লেখগুলো করা রয়েছে। আছে আছে, একদমই একদমই। আচ্ছা, এই যে রাম সীতাকে বলছেন যে কুকুরে মুখ দেওয়া ঘিয়ের মতন তুমি অপবিত্র, তুমি ইচ্ছে করলে লক্ষ্মণকে বিয়ে করতে পারো, ভরতকে বিয়ে করতে পারো, শত্রুঘ্নকে বিয়ে করতে পারো, বিভীষণকে বিয়ে করতে পারো, ডেকে ডেকে বলছেন যে তুমি এতজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে পারো। তখন সীতা রামকে বলছে যে তোমার মতন এমন কাপুরুষ আমি দেখিনি, যে তোমার জন্য আমি সারা জীবন চিন্তা করলাম বসে বসে, আর তুমি এখন আমাকে এই কথা বলছো। এটা তো আমরা বাল্মীকি রামায়ণ থেকে পাচ্ছি। আবার আপনি যে পেরিয়ারের রামচন্দ্রের বাংলা অনুবাদ করেছেন সেখানে আমরা পাচ্ছি যে সীতা কিন্তু রাবণ সম্বন্ধে প্রথমে যে ঘৃণার ভাবটা উদ্বেগ হয়েছিল তাকে হরণ করার জন্য, পরবর্তীকালে নাকি রাবণের বীরত্ব দেখে, রাবণের বিভিন্ন গুণ, তার পাণ্ডিত্য, তার সুন্দর সঙ্গীত চর্চা, এত ভালো বীণা বাজাতেন, এইসব ব্যাপার পরেও নাকি মানে রাবণের প্রতি কিছুটা দুর্বলতা সীতার তৈরি হয়েছিল, এরকম কথাও কিন্তু পেরিয়ার স্বামী রামাস্বামীতে আছে। তো এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন একজন অনুবাদক এবং রামায়ণ নিয়ে গবেষক হিসেবে? প্রথমেই আমি একটি মিথ আমি ভেঙে দিতে চাই। সেই মিথটি হচ্ছে যে কোনোভাবেই রাম সীতার জন্য রাবণের যে রাজত্ব অঞ্চল সেটাকে যদি লঙ্কাপুরী হিসেবে ধরা হয়, সেই লঙ্কাপুরীতে আক্রমণ করেছিলেন বা ইত্যাদি, কিন্তু একেবারেই নয়। লঙ্কা শব্দটিও ভীষণ বিতর্কিত একটি শব্দ। এটা ছিল আর্যদের অনার্য বলয়ের একটা আগ্রাসন। তার সাথে সীতাকে এখানে উপলক্ষ করে আসলে সাহিত্য রচনা বা মনের মাধুরী মিশিয়ে একটি কাল্পনিক মহাকাব্য আমরা যে শব্দে ধরি না কেন সেটি নির্মাণ করা হয়েছে। এটা ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে যে সীতার জন্য এই যুদ্ধ রাম করেছিলেন, এ কথা যেমন রাম নিজেই বলে যাচ্ছেন যে না তা নয়। পাশাপাশি কেউ যদি বলেন যে সীতার কারণে যুদ্ধ শুরু হয়েছিল ইত্যাদি, এই ধরনেরও কিছু ইন্টারপ্রিটেশন দেখা যায়। একেবারে তাও নয়, অর্থাৎ সীতা এখানে জাস্ট একটা কাহিনীর চরিত্র মাত্র, ঠিক যেমন একটা আমরা সিনেমায় দেখি যে একটা নায়ক নায়িকা থাকে এইরকম। কিন্তু সীতা এই যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আসলেই এটা হচ্ছে ঠিক শুরুতেই রামায়ণ যা বলে সেই কথা, অর্থাৎ অনার্য বলয়ে আর্যদের আগ্রাসনে তারা যাচ্ছেন। অনার্যদের যে কালচার, সংস্কৃতি, রাজত্ব, যেমন খরের সাথে যুদ্ধ, শূর্পণখার ঘটনা, হ্যাঁ, বিরাটের সঙ্গে যুদ্ধ, এগুলো একটা যুদ্ধের ঘটনা এবং এই প্রতিটা যুদ্ধের ঘটনা ঘটছে এবং আর্য আগ্রাসন চলছে। এই যুদ্ধগুলোর আমি ঐতিহাসিক কোনো আমরা এভিডেন্স পাই না, কিন্তু আমরা যে ইঙ্গিতটা পাচ্ছি যে কন্টিনিউ একটা যুদ্ধ চলছে এবং প্রায় 14,000 রাক্ষসের মৃত্যু এই যুদ্ধে হয়। বিফোর এটা কিন্তু বিফোর মনে হয় বিফোর মানে রাবণের সাথে যুদ্ধ হয়তো। হ্যাঁ, এটা কিন্তু 14,000, এটাও কিন্তু বাল্মীকি রামায়ণে এই সংখ্যার কিন্তু উল্লেখ রয়েছে। অর্থাৎ 14, অপরপক্ষে রামের দিকে কারা মারা যাচ্ছেন ইত্যাদি সে তার কিন্তু উল্লেখ নেই। কিন্তু আমরা ধরে নিতে পারি যে যখন যুদ্ধ হচ্ছে তিনি যার সাপোর্টেই, নলের সাপোর্টেই লড়াই করুন, অথবা আমাদের সুগ্রীবের সাপোর্টেই লড়াই করুন, বিভীষণের কে সঙ্গে নিয়ে যখন লড়াই করছেন, তাহলে তাদেরও একটা ফোর্স আছে। সেই ফোর্সেরও কিন্তু মানুষ মারা গেছেন যার উল্লেখ নেই, বা কখনো হয়তো বাল্মীকি যদি উল্লেখ করে থাকেন পরবর্তীকালে সেগুলো আর কি ইরেজ করা হয়েছে। ফলে সীতার সাথে এই যুদ্ধের কোনো সম্পর্ক নেই, এই জায়গাটা আমি প্রথম বললাম। দ্বিতীয় হচ্ছে সীতা এবং রাবণের যে সম্পর্কের জায়গাটা আপনি অত্যন্ত সুন্দরভাবে বললেন, সেই জায়গাটাতে আমি আরেকটু বলতে চাই যে দণ্ডকারণ্যে সীতা রয়েছেন, সীতার স্বামী
একটি হরিণকে দেখলেন, বলা হয় সেটি মারিচ, এবং মারিচ সেখান থেকে হরিণের বেশে পাল্টে গেলেন। সীতা বললেন যে তুমি এই হরিণটিকে ধরে আনো, অর্থাৎ নিজের স্বামীকে তিনি বলছেন যে তুমি এখান থেকে যাও, গিয়া তো ওটাকে ধরে আনো। এখন রাম লক্ষণকে ওখানে রেখে যাচ্ছেন, অর্থাৎ সীতা হঠাৎ করে একটা সোনার হরিণকে ধরতে বলছেন, সেখানে দু ভাই যেতে পারতেন, সেখানে হতে পারতো সীতাও সঙ্গে যেতে পারতেন। এর ঠিক এর পরের ঘটনাটাই হচ্ছে যে রাম কোনো বিপদে পড়েছে, লক্ষণ তুমি যাও। লক্ষণ যেতে চাচ্ছেন না, তখন সীতা বলছেন আমি জানি তুমি রামের আসলে হিতকাঙ্ক্ষী দেশে একজন ছলচাতুর্যপূর্ণ লোক, যার আমার প্রতি লোলুপ আকাঙ্ক্ষা রয়েছে এবং তুমি আমাকে ভোগ করতে চাও, তাই তুমি যাচ্ছ না। অর্থাৎ এক্ষেত্রেও একটি ক্রোধপূর্ণ অত্যন্ত কুৎসিত উক্তি, অর্থাৎ ওই যে সীতাকে যে নরম মনের একদম একদম নিরীহ মহিলা সেটাও বলা যাচ্ছে না এই জায়গাতে। তিনি কিন্তু সরাসরি অত্যন্ত কদর্য ভাষায়, একদম নিকৃষ্টতম যে ভাষা আমরা কোনো শিক্ষিত জনের কাছে আশা করি না বা কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আশা করি না, সেই ধরনের একটি বক্তব্য সীতা লক্ষণকে বলছেন। লক্ষণও তার যে রিপ্লাই দিচ্ছেন সেটাও কিন্তু খুব একটা যে কি বলবো, খুব একটা ডিসেন্সি তিনি দিচ্ছেন তা নয়। শেষমেশ তিনি একটি লক্ষণ রেখা টেনে তিনি চলে যাচ্ছেন। অর্থাৎ এই দুজনকেই দেখুন পাঠাচ্ছেন সীতা। হ্যাঁ, অর্থাৎ আমি এটা বলতে পারি যে এই পরিকল্পনাটাও সীতার, ঠিক আছে, আমি এটা বলতে পারি কিন্তু আমি বলছি না। রাবণ আসছেন এবং রাবণ এসে প্রথমে সীতা তাকে নানান তিরস্কার করছেন, ঠিক আছে, এই ধরনের উক্তি রয়েছে। কিন্তু ঠিক তার পরের চিত্রটা কি, রাবণ সীতার রূপের বর্ণনা করছেন এবং সেখানে তার যে স্তন দুটি নারকেলের মতো এই কথা তার সামনে বলছেন, তার সাথে একটি ঘরের মধ্যে বসে। এই কথা শুনে সীতার মনে, দেখুন সীতার সঙ্গে রাবণের কথোপকথনটা যদি সেই সময় আমরা যে কোনো রামায়ণ থেকে ফলো করি, দেখবো রাবণের প্রতি সীতার কোন রকম রাগ ক্রোধ প্রকাশ হচ্ছে না। সীতা লজ্জিত হচ্ছেন, সীতা উল্টে জায়গাটা যেটাকে আমরা কি বলি কিছুটা তিনি প্রভাবিত তখন রাবণ দ্বারা। এবার দেখুন তাহলে মুহূর্তটা তখনও কিন্তু রামের দুশ্চিন্তা তার চলে গেছে। উইদিন ফিউ মিনিটস অর ফিউ আওয়ার্স রামের দুশ্চিন্তা তার চলে গেছে। তিনি রামের কথা আর ভাবছেনই না ওখানে, তিনি তখন হাসছেন। তো উইদিন ফিউ আওয়ার তিনি রাম নিয়ে এত চিন্তিত যে লক্ষণকে তিরস্কার করছেন রেগে গিয়ে। তার কিছুক্ষণ পরেই তিনি রাবণে এতটা আসক্ত এবং রাবণের প্রতি এতটা আপ্লুত, তিনি তাকে কেটে দিচ্ছেন। তিনি তার স্তনের বর্ণনা শুনছেন রাবণের মুখ দিয়ে, তার রূপের বর্ণনা শুনছেন, ঠিক আছে। তাহলে সেখানে রামের কথা তার কোথায়, একদিন বিপদগ্রস্ত নারী, তার স্বামী রয়েছে চরম এতে, তিনি তার দেওরকে পাঠিয়েছেন তাকে সেই তার খোঁজ খবর আনতে। সেই অবস্থায় একজন নারীর দ্বিতীয় এক্সপ্রেশনটা আপনি আশা করেন, এটাকে স্বাভাবিক বলে মনে হয়? তাহলে কি আমি এখানে বলতে পারি না যে সীতাই ছলচাতুরি করে রামকে পাঠিয়ে দিচ্ছেন দূরে, তারপর লক্ষণকেও পাঠাচ্ছেন এবং রাবণ যে আসবেন তিনি অলরেডি জানেন। এবং তারপর যে মায়ারূপী যে সীতাকে নিয়ে গেছিলেন, এই ধরনের যে বক্তব্য রাখা হয় এটার সঙ্গে মিলিয়ে দেখলে আমি দেখতে পাবো যে রাবণের সঙ্গে সীতা আসলে স্বেচ্ছায় যাচ্ছেন সেখানে। তিনি তার অলংকারগুলি ফেলে দিচ্ছেন, অর্থে তিনি যা পেয়েছেন আর কি, মানে রাবণের মধ্যে তিনি যা পেয়েছেন। এবং তার পাশাপাশি আপনি দেখতে পাবেন যে জটায়ুর সঙ্গে একটা লড়াই ওই সময়ে, ওই লড়াইয়েও কিন্তু সীতার ওই সেখানে কোনো বক্তব্য নেই যে জটায়ু আমাকে বাঁচায়। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে রাবণ ও সীতার কি আগেই এক ধরনের একটা জায়গা ছিল যে তিনি বেরিয়ে যাবেন ওখান থেকে। যদি সেটা নাও ধরি, যদি আমি ধরি যে না এরকমটা নয়, আসলে জোর করেই তুলে নিয়ে যাচ্ছেন, তাহলে যদি জোর করেই তুলে নিয়ে যান, তাহলে একই সঙ্গে একজন দুশ্চিন্তাগ্রস্ত একজন স্ত্রী, তিনি হচ্ছেন তার স্বামীকে অত্যন্ত ভালোবাসেন রামায়ণের বর্ণনা অনুযায়ী, তিনি বিপদগ্রস্ত এই মত অবস্থায় তিনি তার রূপের বর্ণনা শুনে আপ্লুত, আহ্লাদিত, খুশি। এটা আমি কিভাবে ব্যাখ্যা করবো? হ্যাঁ, আচ্ছা, এরপর আমি হাতে খুব সময় কম, আর দুটো ছোট ছোট প্রশ্ন রাখবো, একটু ছোট করে উত্তর দিয়ে দেবেন, সময়টা যেহেতু কম।
সেটা হচ্ছে আমরা বাল্মীকি রামায়ণে আবার দেখতে পাচ্ছি যে অনেকেই চাইছেন, মানে রামের মা, রামের সৎ মা, এরা সবাই চাইছেন যে বনবাসে সীতার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেন কৈকেয়ীর কোনো শর্ত ছিল না যে সীতাকে নিয়েই যেতে হবে। সেখানে তারা প্রত্যেকেই বারণ করেছিলেন, কিন্তু সীতা নাকি রামের সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি নাকি বলেছিলেন, হে নরব্যাঘ্র, তোমাকে বাদ দিয়ে আমার স্বর্গেও রুচি নেই, তোমার বিরহে আমাকে প্রাণ ত্যাগ করতে হবে, তুমি পরিত্যাগ করলে আমার মৃত্যুই শ্রেয়। এই কথা শুনতে পাচ্ছি। আবার ওই বাল্মীকি রামায়ণের শেষ অংশে পাচ্ছি, যেখানে লঙ্কা বিজয়ের পর অশোক বন থেকে যখন সীতাকে নিয়ে আসছেন বিভীষণ, তখন রথে করে নিয়ে আসছেন, তখন নাকি রাম বিভীষণকে বললেন রথে নয়, সীতাকে হাঁটিয়ে নিয়ে আসা হোক, যাতে উৎসাহী প্রজারা দেখতে পায় তাদের দেশের রানীকে। মানে তাকে রথে আনতে বারণ করছেন রাম, তার প্রজাদের সন্তুষ্ট করার জন্য, যে সে এমন কিছু নয়, সাধারণই একজন নারী, তোমাদেরই মতো সে লোক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রথমে বাল্মীকি এটা লিখছেন, পরে আবার এটা লিখছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পক রথ বিজ্ঞানের একটা জায়গায় পৌঁছে গেছেন রাবণ, রামকে সেখানে ওই অনার্য বানরদের নিয়ে সেতু তৈরি করে তাকে অনেক কষ্টে লঙ্কায় পৌঁছতে হচ্ছে। তাহলে ফেরার সময় কি করে রথে না নিয়ে এসে হাঁটিয়ে নিয়ে আসার কথা বলছেন রাম? এই কথাগুলোর মধ্যে লজিকটা কোথায়? মানে বাল্মীকির মতো অত বড় পণ্ডিত, এই লজিক গুলোকে তো মেলাতে পারছি না। আপনি কি বলবেন? এখানে পেরিয়ার রিভিউয়ার যেটা বলেছেন যে এই রামায়ণের রচয়িতাদের তিনি একেবারেই মূর্খ বলেছেন। আমি যেহেতু তার গ্রন্থ অনুবাদ করেছি, ফলে আমি তার বক্তব্যেই দাঁড়ালাম যে হ্যাঁ, একেবারেই আমার এর রচয়িতাদের ভীষণ মূর্খ মনে হয়েছে। ফলে এই ধরনের যে লুফোলস, এগুলো সব লুফোলস রামায়ণে এরকম প্রচুর আছে, এই লুফোলস গুলো তো রয়েছে। সাথে আপনি যেটা উল্লেখ করলেন যে হাঁটিয়ে যাওয়ার ব্যাপার, এটার ক্ষেত্রে তো এটা সীতার কাছে এক ধরনের অপমানের মতো, শাস্তির মতো। এবং এই সময়ের বর্ণনাটি যদি কেউ রামায়ণে পড়েন, তাহলে সত্যি তিনি যেন সীতার হয়ে কাঁদবেন। আমি এই জায়গাটা পড়ে আমি দেখেছি, যথেষ্ট করুণ ভাবে যে তিনি একজন অন্য রাজার রাজত্বে তিনি ছিলেন। হ্যাঁ, তো এটা কেন, যদি জোর করেই তুলে নিয়ে গিয়ে থাকে, তাহলে রাম তাকে এইভাবে দেখছেন কেন? বা হনুমান যখন গিয়ে দেখছেন যে রাবণকে শুয়ে থাকতে তার প্রাসাদে, হনুমান প্রথমেই তার শয়ন কক্ষে গেছেন রাবণের, এখানে তিনি দেখছেন যে তার কাছে যে 4-5 জন যে রানীরা রয়েছে তাকে ঘিরে রয়েছে, তিনি যেন চন্দ্রের মতো তিনি উজ্জ্বল। সেখানে কোনো রানীকেই তিনি খোঁজ নিয়ে জানছেন যে কাউকে রাবণ তুলে আনেননি। তাহলে সীতাকে হঠাৎ করে তুলে নিয়ে যাবেন, এই ব্যাপারটি কিন্তু আমারও যেমন বোধগম্য হচ্ছে না, রামাস্বামীরও হয়নি, এবং সীতার ক্ষেত্রেও কিন্তু তাই, হনুমানের ক্ষেত্রেও তাই, তিনিও বুঝতে পারেননি ব্যাপারটা। তিনি যেটা দেখছেন যে তিনি যেটা ওই রাবণের করতে, যে এইরকম একজন মানুষের সাথে সীতার বিবাহ যে হয়েছে, সেটাতে যদি রামের সঙ্গে সীতার বিবাহ আগে না হতো, তাহলে এই সুপুরুষের সাথে সীতার বিবাহ অত্যন্ত যৌক্তিক। এটা হনুমানের যুক্তি, বাল্মীকি রামায়ণের যুক্তি। তাহলে আমরা বুঝতে পারছি যে রাবণের এই যে বীরত্ব, তার সহ্য বীর্যকে বারবার কেউ অস্বীকার করতে চাইলেও তাকে অস্বীকার করা যাচ্ছে না, বরং রাবণকে প্রত্যেকেই একটা সার্টিফিকেট, মান্যতা, তার যে মহানতার তারা গুণ গাইছেন। ফলে এটা তো অস্বীকার করার কোনো জায়গাই নেই আমাদের। বাল্মীকির রামায়ণে আমরা এটা যেটা পাচ্ছি, সেটা সুকুমারী ভট্টাচার্য তার বাল্মীকির রাম ফিরে দেখা বইতে উল্লেখ করে বলেছেন, লক্ষণের যখন মেঘনাথের শক্তিশালে বানবিদ্ধ হয়ে অজ্ঞান হয়ে গেলেন, সেই সময় বিলাপ করতে করতে রামচন্দ্র বলছেন, মর্তলোকে খুঁজলে সীতার মতো নারী আরো পাবো, কিন্তু লক্ষণের মতন আমার সচিব ও যোদ্ধা ভ্রাতা আমি আর জীবনে পাবো না। এরকম রামচন্দ্র উল্লেখ করছেন বাল্মীকি রামায়ণেতে। সুতরাং রামচন্দ্র যে সীতাকে একদম ভালোবাসতেন, যেটা আমাদের সামনে তুলে ধরা হয় যে রাম এবং সীতা হচ্ছে আদর্শ দম্পতি, সেটাও তো বাল্মীকি রামায়ণে পাচ্ছি না।
না, তা তো নেই তো, এটা এটা নেই। অর্থাৎ সীতার সঙ্গে তার সম্পর্কটা ভীষণ ভাবে বিতর্কিত। অর্থাৎ এই নিয়ে বর্ণনা করতে গেলেও আপনাকে বোধহয় আরেকটি রামায়ণের মতো বই লিখতে হবে। আরো অনেক এপিসোড লেগে যাবে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে। আলোচনা করতে গেলে। হ্যাঁ, আর আরেকটা যেটা আপনি লক্ষণের যে প্রসঙ্গ আনলেন, যেটা লক্ষণও কি রামের কাছে ইম্পর্টেন্ট? কারণ আপনি দেখুন রামায়ণ পড়ছেন, লক্ষণ রামের একজন অনুচর মাত্র। এই তো বলেছেন উনি, তার কোনো আপনি পদ একটু নেই। সচিব, লক্ষণের মতো সচিব। হ্যাঁ, তিনি অনুচর মাত্র, তার কোনো নির্দিষ্ট পদ নেই, তিনি রাম যা বলেন তাই করেন, এইটুকু তার পরিচিতি আর কি। ইভেন লক্ষণ সম্বন্ধে আমরা পরে আবার আসবো আপনার কাছে। ওই হ্যাঁ হ্যাঁ লক্ষণকে তো রামচন্দ্র মার্ডার করতেও গিয়েছিলেন। যাই হোক, হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। ফলে একদমই তাই। অন্য এপিসোডে আসবো। আজকে সীতা এপিসোড নিয়ে বলছি। এবার শেষ প্রশ্নটা রাখবো, যেটা সবচেয়ে বেশি মারাত্মক এবং বিস্ফোরক। সেটা হচ্ছে সীতা ফেরত আসছেন লঙ্কা থেকে, হুম হুম রামচন্দ্রের ঘরে এলেন, হুম তারপরই শোনা যাচ্ছে সীতা সন্তান সম্ভবা, হুম 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 যাকে রামচন্দ্র বলছেন আমি তোমাকে পরিত্যাগ করছি, ঘি চাটা কুকুরের মতো তুমি অপবিত্র। হুম 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 তারপরেই দেখছি যে সীতা সন্তান সম্ভবা হয়ে গেলেন, তাকে পাঠিয়ে দেওয়া হলো বিশ্বামিত্র মুনির আশ্রমে, সেই বাল্মীকির আশ্রমে তো। হুম 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 তো তারপর সেখানে গিয়ে লবকুশের জন্ম হচ্ছে। তাহলে একটা সন্তান ধারণের জন্য একটা নারীর তো মিনিমাম 10 মাস সময় লাগে। কিন্তু সীতাকে লঙ্কা থেকে নিয়ে আসার পর রাম ফেরত পাঠিয়ে দিচ্ছেন, তাকে বনবাসে পাঠাচ্ছেন। এর মধ্যে তাদের দুজনের শারীরিক সম্পর্ক হয়ে গেল। মানে প্রেমের সম্পর্ক না হলে তার শারীরিক সম্পর্ক হতে পারে না। সেইখান থেকে কিভাবে সন্তান সম্ভবা হয়ে গেলেন? না আগে থেকেই সীতা সন্তান সম্ভবা ছিলেন লঙ্কা থেকে আসার সময়? হুম 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 হ্যাঁ, একদমই তাই। এটা নিয়ে আমি যখন এই গ্রন্থ লিখি, এই জায়গাটা নিয়ে আমাকে বেশ কয়েকদিন কাটাতে হয় এবং আমাকে বেশ কিছু বইপত্র পড়তে হয় রামায়ণ সংক্রান্ত এবং রামায়ণের অরিজিনাল বেশ কিছু চ্যাপ্টার। অনেকেই সেখানে আছেন। আমাকে ঠিক এই জায়গাটা ভীষণ কনফিউজ করেছিল। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটা ধরেন। এখানে আমি দীনেশচন্দ্র সেনের আমি একটি উল্লেখ করতে চাই। দীনেশচন্দ্র সেন বলছেন, আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি তা হলো রাবণ সীতাকে জোর করে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন, এই কথা সপক্ষে কোনো প্রমাণ রামায়ণে নেই। আমার এই বক্তব্য কট্টর হিন্দু ধর্মাবলম্বী ও ধার্মিক ব্যক্তিদের ক্রুদ্ধ করতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে রাজি নই। রামায়ণের সাহিত্যিক সৌন্দর্য হিসেবে একে দেখা যেতে পারে, কিন্তু সত্যতা হিসেবে দেখতে গেলে আমি মানে সীতাকে যে জোর করে তুলে নিয়ে গেছিলেন এর সপক্ষে কোনো প্রমাণ দীনেশচন্দ্র সেন, অধ্যাপক দীনেশচন্দ্র সেন কিন্তু এই কথা স্বীকার করেননি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা দেখবো যে সীতার জন্ম থেকেই সীতার বেশ কিছু জায়গা রয়েছে, সীতার কিন্তু বাবা মার অরিজিনাল পরিচয় পাওয়া যায় না। তাহলে সীতা পড়েছিলেন, সীতা হতে পারেন যে কোনো সেই সময়ের কোনো যাকে আমরা বলি যৌনকর্মী বা ইত্যাদি শব্দ প্রস্টিটিউট, তার সন্তানও তিনি হতে পারেন, যার কোনো পিতৃমাতৃ পরিচয় নেই। এইবার সীতার যে এই যে সীতা একদমই প্রেগনেন্ট অবস্থাতেই কিন্তু এসেছিলেন এবং ওই এতে আসার কিছুদিন পরে কুকুয়াবতী রামের এক বোন, তিনি দেখেন যে কুকুয়াবতী বোধহয় কৈকেয়ীর মেয়ে, তাই তো? তাই উল্লেখ করা হয়েছে, রামের এক বৈমাত্রেয় বোন বলা হয়েছে এবং কৈকেয়ীর মেয়ে বলা হয়েছে। তিনি কিন্তু দেখলেন যে এক সময় সীতা একটি রুমে শুয়ে আছে এবং সেখানে একটি পাখার ওপর, হাত পাখার ওপর সীতা রাবণের নাম লিখে সেটি তার মানে বক্ষের ওপর ধরে সীতা শুয়ে আছেন এবং তিনি এই অবস্থায় তিনি চোখ অর্ধনিমীলিত এবং এই জায়গার বর্ণনাটিও রামায়ণে অত্যন্ত সুন্দর। মনে হবে যে ঠিক আমরা একজন প্রেমিকা যখন তার প্রেমিকের কথা ভাবেন আমরা তার যে বর্ণনা পেতে পারি সেই ধরনেরই একটি বর্ণনা রয়েছে। সেই বর্ণনা থেকে কিন্তু বিষয়টা সত্যতা যা চন্দ্রাবতী রামায়ণে এর উল্লেখ রয়েছে আরো ডিটেইল। তো এই যে কুকুয়াবতী দেখছেন এবং রামকে ইনফর্ম করছেন, তারপরে সে রাম এবং তার সাঙ্গপাঙ্গরা এবং আরো অন্যান্যরা দেখছেন যে হ্যাঁ তার কিন্তু রাবণের প্রতি, রাবণের নাম লিখে তিনি পাখার উপর রেখে বুকে ধরে আছেন, তার কিন্তু একটি রাবণের প্রতি একটি জায়গা রয়েছে। এরপর ওখানকার এক অশোক বন, সেই বনটিরও নাম অশোক বন, সেই অশোক বনে রাম আর সীতা বসে রয়েছেন। সেখানেও কিন্তু রাম সীতা কিন্তু দেখছেন যে তিনি সেখানে তিনি অন্তঃসত্ত্বা।
তো এরপর তিনি লক্ষণকে ডাকছেন এবং লক্ষণকে বলছেন, লক্ষণ যখন যাচ্ছেন সীতাকে নিয়ে বাল্মীকির আশ্রমে, তখন বারবার সীতা বলছেন যে তুমি আমাকে এরকম দেখছো যে এইভাবে আমি অন্তঃসত্ত্বা, হ্যাঁ, এবং আমার 3টা পেট লক্ষণকে দেখিয়ে বলছেন, তাও তোমরা আমাকে ছেড়ে দিয়ে আসছো একটা জায়গায়। এবং সীতা তখনও জানেন না তিনি কোথায় যাচ্ছেন, ইভেন লক্ষণও ঠিকঠাক ভাবে জানেন না তাকে কোথায় নিয়ে যাচ্ছেন। মানে লক্ষণের সেই সময়ের যে বর্ণনা আপনি দেখেন, লক্ষণের মনে কিঞ্চিত তখন আফসোসই রয়েছে, একটা অসহায় অবস্থা। অসহায় অবস্থা, যে একদিকে দাদার আদেশ, আবার এই অবস্থায় তো কোনো নারীকে আমরা ছেড়ে দেওয়াটা কোনো মনে হয় না কোনো সভ্য কাজ আমরা বলবো, বরং চরম বর্বরতাই বলবো। তো এরকম একটা জায়গায় ছেড়ে দিয়ে আসছেন, কিন্তু বাল্মীকির আশ্রমে লক্ষণ পৌঁছাচ্ছেন এরকম কোনো জায়গা নেই। অর্থাৎ সীতাকে অসহায় অবস্থায় জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হচ্ছে। পরে কোনোভাবে বাল্মীকির সাথে তার একটা যোগাযোগ হয়ে যাচ্ছে। কিন্তু বাল্মীকির আশ্রমে ছেড়ে দিয়ে আসো এই কথা কিন্তু নয়, কথাটা হচ্ছে তাকে বনে ছেড়ে দিয়ে আসো। অর্থাৎ আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাকে লোকালয় থেকে দূরে। হ্যাঁ, এবং এই সময় লোকালয়ের বেশ কিছু কথাও কিন্তু রামকে প্রভাবিত করছে, যেখানে হচ্ছে এক সম্ভবত এক ধোপানি তাদের সম্পর্কের জায়গায় বলছেন যে তুমি আমাকে রামের মতো ভেবো না, যে সীতার মতো আমি তোমাকে মেনে নেব। হ্যাঁ, অর্থাৎ এই তুলনায় এই কথাবার্তা যে গুঞ্জন অযোধ্যা নগরীতে চলছে সীতাকে নিয়ে, সেই জায়গাটাও রামের কাছে অত্যন্ত বড় একটা কারণ যে সীতাকে জঙ্গলে পাঠিয়ে দাও। অর্থাৎ জঙ্গলে নির্বাসনে পাঠানো আর কি, যে মরে যাবে, বেঁচে থাকবে, পশুকে পশুকে খাবে, এইভাবে সীতাকে ছেড়ে দেওয়া আসা হয়েছে আর কি। আজকে বোধহয় আপনি এখানে শেষ করুন। হ্যাঁ, আজকে এখানেই শেষ করছি। সুপ্রিয় বাবু, অসংখ্য ধন্যবাদ। আপনি আবার সীতা থেকে লক্ষণে আসুন, আমি আরো সীতা নিয়ে কিছু জিনিস। হ্যাঁ, আমি আগামী পর্বে আপনার বনবাস পর্ব এবং বনবাস পর্বে লক্ষণ চরিত্র, রামের চরিত্র, সীতা, ওদিকে রামের পরিবর্তে রামের খড়ম নিয়ে ভরতের রাজ্য শাসন, এই প্রসঙ্গ, এই বনবাস প্রসঙ্গটা নিয়ে আপনার সঙ্গে পরের এপিসোডেতে আবার কথা বলবো। অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করছি এই সহযোগিতা করার জন্য। সত্য রামায়ণ আপনি যে বইটি লিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে রঞ্জিত মিস্ত্রি মহাশয় যে বই দুটি লিখেছেন, আমি আশা করব যে বাংলার পাঠকরা একটু অন্য চোখে একটু বাজিয়ে দেখবেন, এই বইগুলো কিনবেন এবং কিনে তারা পড়বেন, পড়ে বুঝবেন যে যাহা জানিয়াছি তাহা সব সত্য নয়। যাই হোক, একদমই তাই। এবং আপনাকে শুধু তাই নয়, আপনাকে আপনি সত্যি যারা ক্যারিয়ারে মুভমেন্ট করেন তাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এরকম একটি টপিক বেছে নিয়েছেন। অবশ্যই আপনি আপনার আলোচনায় আশা করি আমি আমার জায়গা থেকে সহযোগিতা করতে পারবো। আচ্ছা, নমস্কার। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।